হিন্দুদের নিয়ে, হিন্দুদের জন্য, হিন্দু লাইফস ম্যাটার নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি প্রেস করুন। कैसी लगी था कश्मीर फाइल? इसको मूवी बोलना बंद करो आप। जी सर। ये पिक्चर नहीं है जी। ये एक सच्चाई है इस देश की, जो हमारे देश के सेकुलर शब्द भी मत बोलो उनको, हिजड़ा कायर बोलो उनको। जी। उन लोगों ने ये सच्चाई छुपा के रखी है। धन्यवाद दूंगा इस डायरेक्टर को जिसने ये सच्चाई बाहर लाया, और जूता मारे उन सेकुलरों को, उन कुत्तों को जिन्होंने इतनी सच्चाई छुपा के रखी है, इस देश को बर्बाद किया है। हर चीज़ मालूम है क्या? 1947 में कितने हम बर्बाद हुए आप लोगों को मालूम है? कितने हिंदुओं के पे अत्याचार हुआ क्या आप लोगों को मालूम है? किसी किताब में पढ़ाया गया कि वहाँ से औरतों को नंगा करके जब वो निकलती थी हिंदू औरतें तो उनको नंगा किया जाता था? हमारे देश की किसी किताब में पढ़ाया गया? लेकिन हिटलर ने क्या किया ये पढ़ाया गया? कौन लगता था हिटलर हमारा? ये क्या जिन्होंने इतिहास लिखा उनका बाप था? रोना क्यों नहीं आता? लोग नामर्द है इस देश के। मुझे तो अफसोस इस देश के यूथ का है। जब मैं टॉकीज में बैठा था ना तो मेरे पीछे कुछ जवान लड़के हंस रहे थे। अगर उनकी माँ बहनें वहाँ होती तो वो हंसते। ये पिक्चर नहीं है, ये हमारे देश की सच्चाई है। करवाइए, ये बर्बाद किया है हमारे देश को। ताली मत बजाओ, नफरत करो। सबसे पहले नफरत उन हिंदुओं से करो जो सेकुलर है, नहीं तो हमारे आने वाली पीढ़ी बर्बाद हो जाएगी। मैं आप लोगों को बोल रहा हूँ, बहुत बर्बाद किया हमारे देश को, बहुत हुआ है। দর্শক দেখুন কি ভেরি ভেরি পাওয়ারফুল ইমোশন, কতটুকু অ্যাফেক্টেড হলে একটা মানুষ এইভাবে রিয়্যাক্ট করতে পারে। নিঃসন্দেহে এই মানুষটি একজন দেশপ্রেমিক, একজন প্যাট্রিয়ট। তার ভিতরের যে স্লিপিং লায়নটা এইটা জেগে উঠেছে। ইতিহাস কিভাবে মানুষকে নাড়া দেয়, দি কাশ্মীর ফাইলস এই ছবিটা তার প্রমাণ। আমরা এই রকম ঐতিহাসিক ট্র্যাজিক ছবিগুলোতে কোথাও না কোথাও এক চিলতে ভালোবাসা বা রোমাঞ্চ দেখি, কিন্তু দ্য কাশ্মীর ফাইলস এই ছবিতে নয়। এই ছবির আদ্যপান্ত জুড়ে রয়েছে সন্ত্রাস, নিঃশব্দ সন্ত্রাস, কান্না, অব্যক্ত আহাজারি, চরম হিংস্রতা। একটা প্রবাদ আছে, অল্প সুখে কাতর, অতি সুখে পাথর। কাশ্মীরে হিন্দুদের বিরুদ্ধে শোক ও সন্ত্রাস এতটাই ভয়ঙ্কর ছিল যে যারা ছবিটা দেখেছে তারাই বাকরুদ্ধ হয়ে গেছে। আমি দেখেছি যে এই যে প্রায় 3.25 ঘন্টা ধরে ছবিটি দেখার পরেও ছবিটা যখন শেষ হলো, মানুষ কিন্তু হুড়মুড়িয়ে হল ছেড়ে বেরিয়ে যায়নি। তারা বসে থেকেছে, নিঃশব্দে বসে থেকেছে, নিশ্চুপ, দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে তারা বুঝতে চেয়েছে যা দেখেছে তা কি ঘটেছে, কেন ঘটেছে, কিভাবে ঘটেছে। পাশবিক শক্তির উল্লাস ও রক্তের হোলি খেলায় বুক চাপা কষ্ট সন্ত্রাসকে নিঃশব্দ করে দিয়েছে। নিঃশব্দ সন্ত্রাস এতই ভয়ঙ্কর। 1990 সালে জম্মু কাশ্মীর থেকে কাশ্মীরি পণ্ডিতদের গণহত্যা ও বিতাড়িত করার ঘটনা নিয়ে বিবেক রঞ্জন অগ্নিহোত্রীর ছবি দি কাশ্মীর ফাইলস। এই ছবিটি ইতিমধ্যেই টপ রেটেড ছবির তকমা পেয়ে গেছে বিশ্বব্যাপী। হলে ভিড় জমাচ্ছেন দর্শক। ছবির টিকিট ক্রয়ে
করমুক্তি ঘোষণা করেছে ভারতের বিভিন্ন রাজ্য। বক্স অফিসে দি কাশ্মীর ফাইলস এর সাফল্য দেখে নীরব হয়ে গেছে বলিউডের তারকারা। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তার প্রজাদের বলে দিয়েছেন ছবিটা না দেখার জন্য। বলেছেন সব বানানো, সব মিথ্যা। তাহলে মিথ্যাকে মহামান্যার এত ভয় কেন? মানুষের বিবেক বুদ্ধির ওপর তাদের কি কোনো ভরসা নেই? মুভিটি মুক্তি পাওয়ার পরও এবং এর দর্শক প্রিয়তা জানার পরেও কেরালা রাজ্য কংগ্রেস টুইট করে ঘোষণা করেছে যে কাশ্মীরে 1990 থেকে 2007 সাল পর্যন্ত নাকি সন্ত্রাসী হামলায় 399 জন কাশ্মীরি পণ্ডিত মারা গেছে। পক্ষান্তরে 15,000 কাশ্মীরি মুসলমান মারা গেছে এই সময়ে। RSS এর নির্দেশেই নাকি পণ্ডিতরা দলে দলে উপত্যকা ত্যাগ করেছে। কংগ্রেস আরও বলেছে 1946 সালের দাঙ্গায় নাকি সেখানে 1 লাখ মুসলমান মরেছে, কিন্তু কোনো হিন্দু মরেনি। হায়রে সেলুকাস! কাশ্মীরি পণ্ডিতদের গণহত্যা ও নির্যাতনের ঘটনা ধামাচাপা দিতে এবং মানুষকে মগজ ধোলাই করতে যে ধরনের কৌশলের কথা এই মুভিটিতে পরিচালক তুলে ধরেছেন, কংগ্রেসের টুইট সেটাই প্রমাণ করে দিল। তোষামোদী রাজনীতিকরা প্রমাণ করে দিল যে ইতিহাস কথা বলে, সত্যকে কখনো ধামাচাপা দেওয়া যায় না। বিবেক অগ্নিহোত্রীর এই ছবিটির মাধ্যমেই আজ বিশ্বব্যাপী বাঁধ ভাঙ্গা জোয়ারের মতো ছড়িয়ে পড়ছে এই করুণ ট্র্যাজেডির ইতিহাস। মানুষ জেনে গেছে সেই উপত্যকায় কি ঘটেছিল। দর্শকদের কাছে ব্যাপকভাবে গৃহীত হয়েছে ছবিটি এবং কাশ্মীর সম্পর্কিত আলোচনায় একটা প্যারাডাইম শিফট এনে দিয়েছে। ইতিমধ্যে আমেরিকার রোড আইল্যান্ড স্টেট কাশ্মীরি পণ্ডিতদের খুন ও গণহত্যাকে জেনোসাইড হিসাবে স্বীকৃতি দিয়েছে। রালিব গালিব ইয়া চালিব, কনভার্ট, মৃত্যুবরণ করো অথবা কাশ্মীর ছেড়ে চলে যাও। ঘটনার শুরু 1990 সালের জানুয়ারি মাসে। পণ্ডিতদের বাড়ি বাড়ি গিয়ে বলা হয়েছিল, তোমরা নারীদের রেখে চলে যাও। কাশ্মীর উপত্যকায় হিন্দু নারীদের মাধ্যমে আবার বংশবিস্তার করা হবে। কল্পনা করুন, আপনি একজন পণ্ডিত এবং আপনার আশেপাশের মসজিদ এবং রাস্তা থেকে এই স্লোগানটি শুনছেন। সংবাদপত্রে ছাপা মোটা অক্ষরে এটি পড়ছেন। আপনার বাড়ির সামনে রাস্তার ল্যাম্পপোস্টে সাঁটানো পোস্টারে দেখছেন। আপনার বাড়ির দেয়াল লিখনে আপনি পড়ছেন। উপত্যকা জুড়ে একটাই আওয়াজ, পণ্ডিত মুক্ত কাশ্মীর। রাস্তায় রাস্তায় মিছিল আর স্লোগান, হাম কেয়া চাতে, স্বাধীনতা, আমরা স্বাধীনতা চাই। আজাদি কা মতলব কেয়া, লা ইল্লা ইল্লাল্লাহ। স্বাধীনতার অর্থ তাদের কাছে লা ইল্লা ইল্লাল্লাহ। কাশ্মীরে থাকতে হলে আল্লাহু আকবর বলতে হবে। ওরে পাষণ্ড, ওরে কাফের, আমাদের কাশ্মীর ছেড়ে পালা। ইয়া কেয়া চলেগা, নিজামি মুস্তাফা। আমরা চাই এই কাশ্মীর পাকিস্তান হোক। দর্শক, একটু সময় নিন, ভাবুন, সেই বীভৎস অত্যাচারের কিছু নমুনা চিন্তা করুন। বিখ্যাত কাশ্মীরি শিক্ষাবিদ সর্বানন্দ কাউল প্রেমী প্রতিদিন যেখানে তিলক পরতেন, কপালের ঠিক সেই অংশে হাতুড়ি দিয়ে প্যারেক ঠুকে ঠুকে তাকে হত্যা করা হয়েছে। বিকে গাঞ্জোকে তার বাড়িতে খুন করে তার সদ্য বিধবা পত্নীকে সেই রক্ত মাখানো ভাত খেতে নির্দেশ দেওয়া হলো। নার্স
শ্রীমতী সরলা ভাটকে গণধর্ষণ করে তার উলঙ্গ মৃতদেহটিকে রাস্তায় ছুঁড়ে ফেলা হলো। শোপিয়ানে শ্রী ব্রিজলাল ও ছুটির মৃতদেহকে জিপের সঙ্গে বেঁধে 10 কিলোমিটার পর্যন্ত টেনে হিস্ট্রে নিয়ে যাওয়া হলো। বন্দিপুরার স্কুল শিক্ষিকা শ্রীমতী গিরজা টিক্কো নৃশংসভাবে মৃত্যুবরণ করার আগে কাশ্মীরি মুসলমানদের হাতে গণধর্ষণের শিকার হলো। অতএব নিজের এবং নিজের পরিবারের মান সম্মান ও জীবন বাঁচাতে তখন হাতের কাছে যে যা পেলেন তা নিয়েই বেশিরভাগ পণ্ডিত পরিমরি করে পালাতে শুরু করলেন। শুরু হলো কাতারে কাতারে হিন্দুর উপত্যকা ত্যাগের রক্তাক্ত ইতিহাস। সরকার, গোয়েন্দা বাহিনী, সেকুলার মানুষজন, দেশ রক্ষকদের বিবেক সবাই রইলেন নিরুত্তর। ভুলেও একটি শব্দকে উচ্চারণ করলেন না। হ্যাঁ, এটি আমাদের জীবদ্দশায় গণতান্ত্রিক প্রজাতন্ত্র ভারতে ঘটেছে। একটি বিবিধ সংস্কৃতি সম্পন্ন ধর্ম নিরপেক্ষ ভারতবর্ষের বুকে ঘটেছে। যখন ভারতীয় রাষ্ট্র ও প্রশাসন চোখ বন্ধ করে তোষামোদ ও তোষণের রাজনীতিতে ব্যস্ত, জিহাদিরা 2 লক্ষেরও বেশি পণ্ডিতকে ঠান্ডা মাথায় হত্যা করেছিল। আরও 3 লক্ষ পণ্ডিতকে নিজের জন্মভূমি থেকে বিতাড়ন করেছিল। তারা আজও নিজের দেশ ভারতে উদ্বাস্তু হিসাবে বসবাস করছে। 32টি বছর কংগ্রেস, কমিউনিস্ট, তথাকথিত বুদ্ধিজীবী ও ইসলাম তোষণকারী রাজনীতিকদের কারণে এই করুণ কাহিনী ভারত তথা বিশ্ববাসী জানতে পারেনি। তাদেরকে জানতে দেওয়া হয়নি। তারা স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে শিক্ষা দেয় কিভাবে হিটলার বাহিনী গড়ে প্রতিদিন প্রায় 1000 খানেক করে ইহুদিকে ধরে ধরে হত্যা করত। অথচ তারা গুণাক্ষরেও উচ্চারণ করেনি দিনে প্রায় 2000 কাশ্মীরি পণ্ডিতদের গণহত্যার কথা। বিবেকরঞ্জন অগ্নিহোত্রীর দি কাশ্মীর ফাইলস এই নিরেট সত্যকে সাবলীলভাবে অসীম সাহসিকতার সাথে তুলে ধরেছেন। এটি বছরের পর বছর গবেষণার ফল, যেখানে পরিচালক ব্যক্তিগতভাবে 700টিরও বেশি পরিবারের সাক্ষাৎকার নিয়েছেন, যাদের সকলেই উপত্যকায় ঘটে যাওয়া ইসলামী সন্ত্রাসের শিকার। ছবিটি হলো মগজ ধোলাই হওয়া এক তরুণ কৃষ্ণ পণ্ডিতের উপলব্ধি নিয়ে, যিনি বিচ্ছিন্নতাবাদী মতাদর্শী একজন প্রফেসর রাধিকা মেননের অধীনে একটি বিখ্যাত বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনের সভাপতি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন। মানবতাবাদী কৃষ্ণের বয়স মাত্র কয়েক মাস ছিল যখন জঙ্গি মুসলমানরা তার বাবা মা এবং বড় ভাই শিবকে হত্যা করার পরে তার পিতামহ পুষ্করনাথ পণ্ডিতের সাথে কাশ্মীর উপত্যকা থেকে পালিয়ে গিয়েছিল। দিল্লিতে বেড়ে ওঠা কৃষ্ণ তার পিতামহের কাছ থেকে শোনা কয়েকটি গল্প ছাড়া কাশ্মীরে তার শিকড় সম্পর্কে অন্য কিছুই জানে না। তাকে বলা হয়েছিল যে তার বাবা মা একটি দুর্ঘটনায় মারা গেছে, কিন্তু তার পরিবার কোন পরিস্থিতির শিকার সেই সম্পর্কে কিছুই ধারণা নেই। পুষ্করনাথ পণ্ডিত গ্লোকোমা এবং মতিভ্রমের রোগী হওয়া সত্ত্বেও প্রধানমন্ত্রীর কার্যালয় সহ বিভিন্ন বিভাগ এবং মন্ত্রণালয়ে আবেদনপত্র লিখে ন্যায় বিচারের জন্য লড়াই করছেন। তার একটি দাবি ছিল 370 ধারা, যা জম্মু ও কাশ্মীরকে ভারতের বাকি অংশ থেকে আলাদা মর্যাদা দিয়েছিল, তা বাতিল হলেই অর্ধেক সমস্যা সমাধান হয়ে যাবে। ইতিমধ্যে কৃষ্ণ তার প্রফেসর রাধিকা মেননের শেখানো বুলি
এমনভাবে বিশ্বাস করা শুরু করলেও যে সে পিতামহের সাথে প্রায়ই তর্কে জড়িয়ে পড়তেন। পিতামহ তার বিচ্ছিন্নতাবাদী রাজনীতি নিয়ে খুবই বিচলিত ছিলেন। অতঃপর পিতামহ মারা যাবার সময় কৃষ্ণকে তার শেষ ইচ্ছার কথা বলে যান। কৃষ্ণ যেন কাশ্মীর উপত্যকায় তাদের পৈতৃক বাড়িতে তার ছাইবস্য ছড়িয়ে দেয়। পিতামহ কাশ্মীর থেকে পালিয়ে আসার পর সেখানে আর কখনো ফিরে যেতে পারেননি। পিতৃভিটায় অন্তিম শয়ান চেয়েছিলেন পুষ্করনাথ পণ্ডিত। কৃষ্ণকে বলে যান ছাইবস্য নিয়ে কাশ্মীরে গিয়ে তার পুরানো সময়ের 5 বন্ধুর সাথে যোগাযোগ করতে। তারাই তাকে সাহায্য করবে এসব সম্পন্ন করতে। পিতামহের মৃত্যুর পর কৃষ্ণ কথা মতো কাশ্মীরে যান এবং পিতামহের বন্ধুদের কাছ থেকে তাদের মর্মান্তিক কাহিনী, তথ্য ও প্রমাণসহ জানতে পারেন। তিনি ফিরে আসেন একজন পরিবর্তিত মানুষ হিসাবে, তার নিজস্ব সাংস্কৃতিক পরিচয়ে গর্বিত যুবক হিসাবে এবং তার সম্প্রদায়ের পক্ষে আওয়াজ তোলার সংকল্প নিয়ে। সিনেমাটি শুরু উপত্যকায় তুষারপাতের মধ্যে রাস্তায় বাচ্চাদের ক্রিকেট খেলা দিয়ে। বাইরে যখন ঠান্ডা, তখন তাদের ভিতরটা কাফের পণ্ডিতদের তাড়ানোর জন্য ধর্মীয় প্রতিহিংসায় আচ্ছন্ন। কৃষ্ণের মা সারদা পণ্ডিত চরিত্রটি আপনাদের দীর্ঘকাল ধরে তাড়া করবে। তার চোখে মুখের আতঙ্ক, বেঁচে থাকার করুণ আকুতি, সন্ত্রাসীর নির্দেশ অনুসরণ করে 2 সন্তানের জীবন বাঁচাতে স্বামীর রক্তে ভেজানো ভাত খাওয়া, অসীম যন্ত্রণা, অপমান ও মৃত্যুর মুখোমুখি হয়েও সাহস ধরে রাখা তাড়িত করবে আমাদের বহুদিন। সারদার শ্বশুর পুষ্করনাথ পণ্ডিত একসময় উপত্যকার একজন সম্মানিত শিক্ষক এবং দার্শনিক ছিলেন। তিনি অসহায়ভাবে তার সামনে তার পরিবারের ওপর নির্মম ভয়াবহতা নেমে আসতে দেখেছেন। তিনি যখন দেখতে পেলেন প্রথমে তার পুত্র এবং পরবর্তীতে পুত্রবধূকে খুন করেছে তারই ছাত্র ফারুক আহমেদ দার ওরফে বিট্টা কারাটে, যিনি সন্ত্রাসী সংগঠন JKLF-এর এরিয়া কমান্ডার, তখন তার অবিশ্বাস, তার আতঙ্কের অনুভূতি ভুলে যাওয়া সম্ভব নয়। কৃষ্ণ যে তার শেকড় থেকে বিচ্ছিন্ন, এমনকি তার পরিবার যে বীভৎস নিপীড়নের শিকার হয়েছে সে সম্পর্কে অবগত নন, কিন্তু বিশ্ববিদ্যালয়ে আওড়ানো রাজনৈতিক আদর্শের বুলি সরলভাবে বিশ্বাস করে ও তোতা পাখির মতো অনুসরণ করে, এটাই আজকের হিন্দুদের গল্প, আমাদের তারুণ্যের গল্প। আমরা মানুষ এবং সম্প্রদায় হিসাবে কতটা অসুস্থ এই ছবিটি আমাদের সামনে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে। যদি কোনো বিপর্যয় আমাদের আঘাত করে, সরকার এবং আমলাতন্ত্র কতটা উদাসীন হতে পারে, প্রশাসকরা কতটা ক্ষমতাহীন ও অসহায় হতে পারে, সাংবাদিকরা কিভাবে তাদের চোখ বন্ধ করে প্রভুদের বলে দেওয়া টকিং পয়েন্টগুলো আমাদেরকে বারবার শোনাতে থাকে, কিভাবে ডাক্তাররা নিজের জীবনের ভয়ে মৃত্যুপথযাত্রী রোগীর চিকিৎসায় অনীহা প্রকাশ করে, এর সবই ঘটেছিল 1990 সালে কাশ্মীরে। এর আগে এবং পরে বহুবার দেশজুড়ে এটি ঘটেছে। তবু আমরা শিক্ষা নেইনি, তবু আমরা মনে করি এরকম আমাদের জীবনে কখনো ঘটবে না। অনেকে বলছেন বাংলাদেশ ফাইলস কবে হবে। সাজুজ্য খুঁজে পাচ্ছেন কাশ্মীরি পণ্ডিতদের গণহত্যা ও বিতাড়নের কাহিনীর সাথে বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের বিরুদ্ধে গত 50 কিংবা আরও বেশি বছর ধরে গণহত্যা ও বিতাড়নের।
নিউ ইয়র্ক থেকে লেখক ও মানবাধিকার কর্মী শীতাংশু গুহ মুভিটি নিয়ে একটি রিভিউ লিখেছেন এবং বাংলাদেশে হিন্দুদের অবস্থার একটি তুলনামূলক বিশ্লেষণ করেছেন। তার রিভিউটি খুবই যুক্তযুক্ত মনে করে আপনাদের সামনে তুলে ধরলাম। দ্য কাশ্মীর ফাইলস মুভিটি দেখলাম। মুভি না বলে এটিকে ডকুমেন্টারি বলাই ভালো। ভেবেছিলাম ঘন্টা দেড়েকের ছবি, না, 3.25 ঘন্টা। হলে মানুষ বেশি ছিল না, তবে পিনপতন নিস্তব্ধতা ছিল। মনে হলো সবাই ভারাক্রান্ত, যা টের পাওয়া যায় মুভি শেষে বেরিয়ে যাওয়ার সময়। কারো মুখে কোনো কথা ছিল না। আমাদের ইচ্ছে ছিল বাইরে ডিনার সেরে আসার, হলো না, সরাসরি বাড়ি চলে আসি। আমাদের যেমন 25শে মার্চ 1971, কাশ্মীরি পণ্ডিতদের তেমনি 19শে জানুয়ারি 1990। আমাদের 1971 সালের অনেক ঘটনার সাথে কাশ্মীরি পণ্ডিতদের দুঃখজনক ঘটনার অনেক মিল। 1971 সালে হিন্দুদের টার্গেট করে হত্যা ও দেশ থেকে বাধ্য করা হয়েছিল। কাশ্মীর পণ্ডিতদেরও টার্গেট করে হত্যা ও বিতাড়ন করা হয়েছিল। সেই কাফের হিন্দু খেদাও। মুভিটি দেখতে দেখতে আমার মাথায় প্রথমে যে প্রশ্নটি এলো, এটি কি করে সম্ভব? দিল্লিতে তখন কংগ্রেস ক্ষমতাসীন, পশ্চিমবঙ্গে বামরা, ভারতের একটি রাজ্যে ইসলামী মৌলবাদীরা কাশ্মীরি হিন্দু পণ্ডিতদের মেরে কেটে ঘরছাড়া করল, প্রকাশ্যে পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে মারল কাটল। কাশ্মীর রাজ্য সরকার না হয় জিহাদিদের সহায়তা করেছে, দিল্লির কংগ্রেস সরকার কোনো কথা বলল না, তা কি করে হয়? খটকা থেকেই গেল। রালিব, গালিব, ইয়া চালিব, এই 3টি আন্দোলনের স্লোগান ছিল, যার ইংরেজি কনভার্ট, রান অর ডাই, অর্থাৎ বাংলায় ধর্মান্তরিত হও, পালাও বা মরো। বাংলাদেশে 1971 সালে তো প্রায় একই স্লোগান ছিল। পাকিস্তান ও ইসলাম রক্ষার নামে স্বাধীনতা বিরোধীরা রাজাকার হয়েছিল। কাশ্মীরেও একই স্লোগান, কাশ্মীর শুধু মুসলমানদের জন্য। কাশ্মীর কি শুধুই মুসলমানের? ইতিহাস তা বলে না। কাশ্যপ মুনির নামানুসারে কাশ্মীর, ভূস্বর্গ কাশ্মীর। একটি হিন্দু পণ্ডিত পরিবারের কাহিনী নিয়ে নির্মিত হলেও মুভিটি কাশ্মীরের প্রকৃত চিত্র। জিহাদি সন্ত্রাসীদের মুখোশ খুলে দিতে পেরেছে। আমি মুভি ক্রিটিক নই। ইতিহাসের আলোকে কাশ্মীরি পণ্ডিতদের সাথে বাংলাদেশের হিন্দুদের ওপর বর্বরতার ব্যাপক সাযুজ্য দেখতে পেয়েছি। বাংলাদেশে এটি ঘটিয়েছিল পাকিস্তানি সৈন্য ও দেশীয় রাজাকার। কাশ্মীরেও স্বাধীনতার নামে এ হত্যাযজ্ঞ চালিয়েছিল জিহাদিরা, দুটোই ধর্মের নামে। মুভিটি দেখে সামাজিক মাধ্যমে একজন প্রশ্ন করেছেন, বাংলাদেশ বা ভারতে যারা এখন ইউক্রেনের সমর্থনে সোচ্চার, যা হওয়া উচিত, তারা কি কাশ্মীরি পণ্ডিতদের জন্য সোচ্চার হবেন? আমাদের দেশে শর্ষিনার পীর 2বার স্বাধীনতা পুরস্কার পেয়েছেন, অথচ তিনি খাঁটি রাজাকার, নিজ হস্তে মানুষ খুন করেছেন। কাশ্মীর ফাইলসে হুজুরের চরিত্রটা একই, বাড়ি দখলের চিত্রও হুবহু। ছবিটি স্পষ্টত বলেছে স্বাধীনতা দাবির পেছনে ছিল পবিত্র জিহাদ। ছবির নায়ক জেএনইউর কানহাইয়া কুমারের মতো ভ্রান্ত পথে চললেও শেষে সঠিক রাস্তায় আসে, কারণ সে সত্যিটা জানতে পারে যে তার পিতা মাতা ও খুদে বড় ভাইকে জিহাদিরা নিষ্ঠুরভাবে হত্যা করেছে। অথচ সে জানত পালাবার সময় তারা দুর্ঘটনায় মারা গেছে। আমাদের ইয়ংরা এমনি অনেক ভুল তথ্য জানে, তাদের সঠিক ইতিহাস জানা দরকার। সেই 1990 সাল থেকে কাশ্মীরি পণ্ডিতদের দাবি ছিল 370 ধারা বাতিল হোক। মোদি সরকার সেটি করেছেন। এই মুভি
সুপারহিট হবে, এটি একটি চরম সত্য প্রকাশ করেছে। সদ্য নির্বাচনে 4টি রাজ্যে জয়ের পর এই মুভি বিজেপি রাজনীতিতে সহায়ক ভূমিকা পালন করবে। 1971 সালে পাকিস্তানি বর্বর হানাদার বাহিনীর নির্মমতা, বিশেষত হিন্দুদের টার্গেট করে হত্যাকাণ্ডের ঘটনা সবাই ভুলে থাকার চেষ্টা করলেও এই মুভি দি বাংলাদেশ ফাইলস বা দি বাংলাদেশ হিন্দু ফাইলস অথবা দি 1971 হিন্দু জেনোসাইড মুভি তৈরিতে ইতিবাচক ভূমিকা পালন করবে। বাংলাদেশ সরকার পারেন এমন একটি মহৎ উদ্যোগ নিতে। কাশ্মীরি পণ্ডিতদের জেনোসাইড কাহিনী প্রকাশ্যে আসতে সময় লেগেছে 30 বছর। আমাদের 50 বছর অতিক্রান্ত হয়েছে। 1971 সালে সংঘটিত জেনোসাইড সামনে আসা উচিত। সত্য চাপা থাকে না, আজ হোক কাল হোক তা বের হবেই। মৌলবাদী গোষ্ঠী সানি লিওনকে নিয়ে ব্যস্ত থাক, শুভবুদ্ধি সম্পন্ন মানুষ সত্য প্রকাশে অগ্রণী ভূমিকা পালন করুক। দর্শক, আজ এই পর্যন্তই। এই ছবিটি আপনারা দেখবেন, আপনাদের সন্তানদেরকে নিয়ে দেখবেন, কারণ আমাদের প্রজন্মকে, আমাদের নতুন প্রজন্মকে অবশ্যই ইতিহাস জানাতে হবে। তাদের অনেক কিছু জানার আছে।